এর পরবর্তী টপিক হচ্ছে আমাদের প্রিজম। ঠিক আছে, প্রিজম কি? প্রিজম অনেকটা দেখতে হচ্ছে এইরকম টাইপের। ঠিক আছে, এইরকম দেখ, এই জায়গাটা যদি একটা সমতল থাকে এরকম অনেকটা দেখতে। ঠিক আছে, তার মানে দেখ এই দিকটা একটা ত্রিভুজাকার তল আছে। ঠিক আছে, এই দিকটা আছে একটা ত্রিভুজাকার তল, আবার এই দিকটাতেও আছে একটা ত্রিভুজাকার তল। তাহলে দুটো ত্রিভুজাকার, ঠিক আছে, দুটি ত্রিভুজাকার তল। এটা এরকমভাবে দেখ, অনেকটা এরকম দেখতে। ঠিক আছে, তাহলে এই দিকটা আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজাকার, আর এটার বিপরীত দিকটা হচ্ছে ত্রিভুজাকার, দুটো ত্রিভুজাকার। আর আয়তক্ষেত্র কটা আছে? একটা, এই দিকের একটা, আর এদিকে একটা। মানে সমতল আছে তিনটা, সমতল বা আয়তক্ষেত্র বলতে পারছি, বর্গক্ষেত্র, তার থেকে সমতল বলাটাই বেস্ট। তাহলে এই দিকে আছে একটা ত্রিভুজ, আর এই দিকে একটা ত্রিভুজ, মানে দুটো ত্রিভুজাকার তল আর তিনটা সমতল। সমতল বলতে এই যে এইখানে একটা সমতল, এইদিকে একটা সমতল, আর এদিকে একটা সমতল। তাহলে কী লিখবো আমরা? যে দুটি ত্রিভুজাকার তল, এইটা একটা ত্রিভুজাকার তল আর এদিকে একটা, দুটি ত্রিভুজাকার তল, একটা সমতলিক, দুটো সমতলিক, আর তিনটা সমতলিক তল দ্বারা বা তিনটে সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ মাধ্যমকে, সমসত্ব স্বচ্ছ মাধ্যমকে কি বলা হয়? প্রিজম বলা হয়। দেখ প্রিজমের সংজ্ঞা, বা এখন যতগুলো আমরা সংজ্ঞা বলবো পরপর, ঠিক আছে, একটা সংজ্ঞাও কিন্তু পরীক্ষায় পড়ার চান্স কোনো নাই। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটাই আমাদেরকে জানতেও হবে, এটা হচ্ছে ব্যাপার। তো প্রিজমের সংজ্ঞা কী বললাম আমরা? দুটি ত্রিভুজাকার তল, দুটি ত্রিভুজাকার তল, আর 1 2 3 তিনটি সমতল দ্বারা সীমাবদ্ধ সমসত্ব স্বচ্ছ, অবশ্যই স্বচ্ছ হতে হবে, পরিষ্কার হতে হবে, কেন আলো পাঠাবো আমরা, স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কী বলা হয়? প্রিজম। ঠিক আছে, এবার প্রিজমের কতগুলো অংশ আছে দেখ। প্রিজমের এই যে দেখ, আমরা কোন দিক থেকে কোন দিকে আলো পাঠাই দেখবি, যদি প্রিজম দেখে থাকি স্ল্যাবে, তো আমরা কখনোই আলো এই ত্রিভুজাকার তল দিয়ে পাঠাই না। ঠিক আছে, এগুলো ঘষা কাজ দিয়ে তৈরি হয়। কী কাজ দিয়ে? ঘষা কাজ দিয়ে। ঠিক আছে, আমরা আলো সবসময় পাঠাই এই তল থেকে পাঠাই, এই তল থেকে পাঠাই এই তলে বেরোয়, আর নাহলে এই তল দিকে পাঠাবো এইদিকে বেরোবে। তার মানে প্রতিসরণ হবে কি এই দুটো তলের মধ্যে, এই দিকের তলটা আর না হলে এই দিকের তলটা। কি বললাম আরেকবার বলে দিচ্ছি শোন, এই যে ত্রিভুজাকার দুটো তল আছে, এইদিকে একটা আর এইদিকে একটা, এগুলো ঘষা কাজ দিয়ে তৈরি। তাহলে ত্রিভুজাকার তলটা কী দিয়ে তৈরি? ঘষা কাজ দিয়ে। এটাও ঘষা কাজ, এটাও ঘষা কাজ, আর এটা তো ভূমি, এটা তো ত্রিভুজের প্রিজমের ভূমি। তাহলে আলো পাঠাবো আমরা কোন দিকে? এই দিকে দিয়ে পাঠাবো, এইদিকে বেরাবে, বা এই দিকে পাঠাবো, এইদিকে পাঠাবো, এইদিকে বেরাবে। তার মানে এই দুটো তল দিয়ে প্রতিসরণ হবে, এই তলটা আর এই তলটা, এই দুটো তল দিয়ে প্রতিসরণ হবে। তাহলে যে দুটো তলে প্রতিসরণ হবে সেই দুটো তলকে বলবো প্রতিসারক তল। ঠিক আছে, যে দুটো তলে প্রতিসরণ হবে, মানে এই তলটা আর এই তলটা, আলো এই দিকে পাঠাবো এই দিকে বেরাবে, আর না হলে এই দিকে পাঠাবো এই দিকে বেরাবে। তার মানে প্রতিসরণ এই দুটো তলে হচ্ছে, সেই জন্য এই দুটো তলকে বলবো প্রতিসারক তল। এই দুটো তলকে কি বলবো? প্রতিসারক তল। আবার দেখ এই দুটো প্রতিসারক তল, এইটা আর এইটি, এই পিঠটা আর এই পিঠটা একটা কোণ করেছি, এই কোণটাকে বলবো প্রতিসারক কোণ। তাহলে প্রতিসারক কোণ কাকে বলে? এইটা একটা প্রতিসারক তল, এইটা একটা প্রতিসারক তল, তাহলে দুটি প্রতিসারক তলের মধ্যবর্তী কোণকে বলা হয় প্রতিসারক কোণ। এটা কি বলবো আমরা? প্রিজমের প্রতিসারক কোণ। এই যে এই কোণটা, এই কোণটা, এই কোণটাকে, ঠিক আছে, মানে এটা প্রতিসারক তল আর এদিকের একটা প্রতিসারক তল। তাহলে দুটি প্রতিসারক তল, তার মাঝে যে কোণটা করেছে সেই কোণটাকে বলবো প্রতিসারক কোণ। ঠিক আছে, আর আছে প্রান্তরেখা। প্রান্তরেখা কি? দেখ এই দিকের একটা প্রতিসারক তল আর এই দিকের একটা প্রতিসারক তল, এই যে রেখা বরাবর যুক্ত হয়েছে না, এই যে রেখা বরাবর, এই রেখাটাকে বলবো প্রান্তরেখা। তাহলে প্রান্তরেখা কাকে বলে? এই দিকের একটা প্রতিসারক তল আর এই দিকের একটা প্রতিসারক তল যে রেখা বরাবর মিলিত হয়েছে, এই যে রেখা বরাবর মিলিত হয়েছে সেই রেখাটাকে বলবো প্রান্তরেখা। ঠিক আছে, প্রান্তরেখাও ক্লিয়ার হয়েছে। আর এইটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি কোন দিকে আছে? দেখ এইটা প্রান্তরেখা, প্রান্তরেখার বিপরীতে আছে ভূমি। ঠিক আছে, এইগুলো এই সংজ্ঞাগুলো আছে বইয়ে আছে, দেখবি প্রতিসারক তলের সংজ্ঞা আছে, প্রান্তরেখা আছে, প্রতিসারক কোণ আছে, ভূমি আছে। ঠিক আছে, এগুলো সব আছে। এইবার প্রধান ছেদ, প্রধান ছেদটা কি? ঠিক আছে, প্রধান ছেদ হচ্ছে এইটা যদি প্রিজম হয়, এইটা প্রিজম, ঠিক আছে, প্রিজমের এই জায়গাটাকে আমরা বলবো কি? প্রান্তরেখা। এটা কি বলবো আমরা? প্রান্তরেখা। এই যে দুটো প্রতিসারক তল যুক্ত হয়েছে যে রেখা বরাবর। এইবারে আমি যদি এইখানে ছুরি দিয়ে এইভাবে স্লাইস কাটি,
কেমনভাবে কাটছি দেখ, এইটা হচ্ছে প্রান্তরেখা, এটা হচ্ছে প্রান্তরেখা, আর আমি এইভাবে কাটছি মানে লম্বভাবে কাটছি। এইটা হচ্ছে প্রান্তরেখা, এই রেখাটা হচ্ছে প্রান্তরেখা, আর আমি এইভাবে কাটবো, স্লাইস কাটবো এইভাবে। তাহলে কেমনভাবে কাটছি? লম্বভাবে। তাহলে লম্বভাবে যদি এরকম বরাবর আমি কাটি, ঠিক আছে, যেমন করে শসা কাটে আর কি, এরকম বরাবর এক পিস কাটি, তাহলে সেইটাকে আমরা বলবো প্রধান ছেদ। ঠিক আছে, তাহলে এই যে প্রান্তরেখা, প্রান্তরেখার বরাবর আমরা কী করবো, লম্বাভাবে একটা আমরা স্লাইস কাটছি, সেটাকে বলবো আমরা প্রধান ছেদ। এগুলো সব কিন্তু বইয়ে সংজ্ঞা দিয়ে আছে, সংজ্ঞা পড়বে কি নেই, কিন্তু অবশ্যই জানি রাখবি, অবশ্যই যদি ভুলবশতও দিয়ে ফেলে। ঠিক আছে, পরের পয়েন্ট দিবি, প্রিজমের প্রধান ছেদ বরাবর আলোর প্রতিসরণ, না হলে এটা বাদ দিয়ে আরেক, হ্যাঁ ঠিক আছে, ওইটা কোনো অসুবিধা নেই, ওই পয়েন্টটা দিবি। এই পয়েন্টটা দেওয়ার পর 1 নম্বর পয়েন্টে লিখবি যে পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রিজমের উপাদানের তুলনায় কম। মানে আশেপাশের যে মাধ্যমের প্রতিসরাঙ্কটা, আশেপাশের মাধ্যমের তুলনায়, মানে আশেপাশের যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সেটা প্রিজমের তুলনায় কম, মানে প্রিজমের প্রতিসরাঙ্কটা বেশি। ঠিক আছে, অবশ্যই প্রিজম কাঁচ বা জল দিয়ে তৈরি, বলবো ঠিক না, প্রিজম কাঁচ দিয়েও তৈরি করা হয়, কিন্তু জল দিয়েও তৈরি করা হয়। ঠিক আছে, কাঁচ বা জল দিয়ে তৈরি করা যায় প্রিজমকে। তাহলে প্রিজমকে আমরা কাঁচ বা জল দিয়ে তৈরি করি, কাঁচ বা জলের প্রতিসরাঙ্ক তো বেশি হয় বায়ু থেকে, তাই তো। ধর এই জায়গায় আমি একটা প্রিজম রাখলাম, ঠিক আছে, এই জায়গায় এটা একটা প্রিজম, প্রিজমের প্রধান ছেদ, মানে ওই যে স্লাইস কাটার পর এটা পাইছি আমরা, এটা একটা প্রিজমের স্লাইস বা প্রধান ছেদ। তাহলে দেখ, প্রিজমটা কাঁচ বা জল দিয়ে তৈরি, জল দিয়ে কীভাবে তৈরি করা হয় অনেকের যদি মনে প্রশ্ন আসে, এটি পুরোটা এই লেয়ারটা কাঁচের থাকে আর ভিতরে জল ভরতে হয়। ঠিক আছে, তো এইখানে প্রতিসরাঙ্ক, এইখানে প্রতিসরাঙ্ক বেশি হবে, কেননা কাঁচ বা জল আর বাইরে আছে বায়ু, তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক কী হয়, বায়ুর প্রতিসরাঙ্কটা কম হয়। তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক কী হয়, কম হয়, আর প্রিজমের প্রতিসরাঙ্কটা কী হয়, বেশি। ওইটাই তো প্রশ্নটা লিখতে বললাম আমরা, পয়েন্টটা দিতে বললাম যে পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রিজমের তুলনায় কম। ঠিক আছে, এই অবস্থাতে কি হবে দেখ, এই অবস্থাতে ছবিটা দেখবি একটু ভালো করে লক্ষ্য করে। ঠিক আছে, আমরা যদি কোনো একটা আলোক রশ্মি এইখান থেকে ফেললাম, দেখ এই জায়গাতে ফেললাম, আলোক রশ্মি এখানে পড়ল, যে বিন্দুতে পড়েছে, ঠিক আছে, যে বিন্দুতে পড়বে সেই জায়গাতে আমার প্রথম কাজ হচ্ছে অভিলম্ব অঙ্কন করা। তাহলে আমাকে কি করতে হবে, একটা অভিলম্ব অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে অভিলম্ব অঙ্কন করলাম, অভিলম্ব মানে লম্বা হবে, এটার সাথে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, দেখ এইটা অভিলম্ব। এবার অনেকের মাথায় এটা হজম হয় না, এটা কী করে অভিলম্ব হচ্ছে, আরে ভাই অনেকের মাথায় প্রশ্ন আছে অভিলম্ব তো এইরকমভাবে হবে। ঠিক আছে, এইরকমভাবে হবে না কেন বলতো, এই যে তলটা আছে না, এই তলটা একটু হেলানো আছে। ঠিক আছে, এই তলটা হেলানো আছে, মানে এরকম বরাবর হলে 90 ডিগ্রি হতো, কিন্তু এই তলটা তো এরকমভাবে বেঁকানো আছে। ঠিক আছে, বুঝতে পারছিস তো, তাহলে এইটা হচ্ছে অভিলম্ব, এই যে লাল কালার যেটা আঁকিছি এইটা অভিলম্ব। ঠিক আছে, এবার দেখ এইটা, এইখানের প্রতিসরাঙ্ক কম, এখানের প্রতিসরাঙ্ক কী ছিল, কম, মানে এটা কি মাধ্যম ছিল, লঘু মাধ্যম ছিল, লঘু, প্রতিসরাঙ্ক কম, বাধা কম, মানে লঘু। আর এইটা কি মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেই পথ বরাবর তো যাবে না, কেননা লঘু থেকে ঘনতে যাচ্ছে, লঘু থেকে ঘনতে গেলে অবিলম্বের দিকে সরে আসে, কি হয়, অবিলম্বের দিকে সরে আসে। ক্লিয়ার হয়েছে, অবিলম্বের কাছে চলে আসলো। এইবার যেখানে আলোকরশ্মি পড়েছে ভিতরে, ভিতরে আলোকরশ্মি যেখানে পড়েছে সেইখানেও আমরা কি করব, একটা অভিলম্ব অঙ্কন করব। তাহলে এই জায়গাতে এই তলটা তো আমাকে অভিলম্ব অঙ্কন করতে হবে, এই বিন্দুতে পড়েছি, তাহলে এই বিন্দুতে যদি অভিলম্ব অঙ্কন করি, এইটা হবে অভিলম্ব, দেখ লাল কালার যেটা আঁকছি আমরা, এইটা হচ্ছে অভিলম্ব। ঠিক আছে, এটা অভিলম্ব। এইবার এইটা ঘন, আর এদিকে আছে বায়ু, বায়ু মানে কি মাধ্যম, লঘু মাধ্যম। তাহলে এইটা ঘন, এইটা লঘু, যে পথ বরাবর যাওয়ার কথা ছিল, ঠিক আছে, সেই পথ বরাবর যাবে না, সেইটার থেকে কি হবে, দূরের দিকে সরে যাবে। অভিলম্ব দিকে কি হয়, দূরের দিকে, যে পথ বরাবর যাওয়ার কথা ছিল সেই পথ বরাবর যাবে না, কেননা ঘন থেকে লঘু, লঘু মানে ফাঁকা বাসে যাচ্ছি, তাহলে সবাই দূরে দূরে সরে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে গেছে। এইবার আমরা নামকরণটা করি। ঠিক আছে, নামকরণ করি বলতে এটা আপতন কোণ, তাহলে আপতন কোণের জন্য এটা নাম দিই আমরা I1, এইটা অভিলম্ব আর এটা প্রতিসৃত রশ্মি, তাহলে এই মাঝের কোণটাকে দিলাম R1, প্রতিসরণ কোণ।
এইবারে এই ভিতরে ভিতরে দেখ এইটা অভিলম্ব আর এইটা প্রতিশ্রিত রশ্মি, ঠিক আছে, বা এটার ক্ষেত্রে আপত্তি অবশ্যই, ঠিক আছে। এইখানে যে কোনটা নাম দিলাম আমরা R2, আপতন কোণেই কিন্তু নাম দিলাম কি R2। আর এইখানে এইটা অবিলম্ব, লালটা অবিলম্ব আর এটা প্রতিশ্রিত রশ্মি। এই পথটা তো যাওয়ার কথা ছিল, যায় নাই তো, এইটা আঁকছি আমরা, ঠিক আছে। তো এইটা হচ্ছে অবিলম্ব, এটা হচ্ছে প্রতিশ্রিত রশ্মি, তাহলে এই কোণটা হচ্ছে I2। কি নাম দিলাম আমরা? I2, ঠিক আছে। আশা করছি এটা বুঝতে পারিস। এইবারে লেখাটা দেখ, লেখাটা এখানে না লেখালেও হবে। এখানে আপতন কোণ, এই যে এটা প্রথম তল, এই প্রথম তলটার আমরা নাম দিচ্ছি, এইখানে নাম দিলাম A B C, তাহলে এটা এ বি সি, এটা এ বিটা প্রথম তল, তাহলে প্রথম তলে আপতন কোণ কত? I1, ঠিক আছে, প্রতিসরণ কোণ কত? R1, এটা প্রথম তলের ক্ষেত্রে হয়ে গেছে। এবার আরেকটা তল দেখতে পাচ্ছি AC, তাহলে AC তলে এইটা হচ্ছে আপতন কোণ, R2টা আপতন কোণ, আপতন কোণেই বটে কিন্তু আর দ্বারা লিখেছি আমরা R2, আর প্রতিসরণ কোণ কত? I2, ঠিক আছে। তো এইটার মাধ্যমে আমি কী বোঝাতে চাইলাম ভালো করে বুঝবি। যদি এইরকম হয় যে বাইরের প্রতিসরাঙ্কটা কম আর ভিতরের প্রতিসরাঙ্কটা বেশি, বাইরের প্রতিসরাঙ্ক কম আর ভিতরের প্রতিসরাঙ্ক বেশি, এইরকম যদি হয় তাহলে, ঠিক আছে, তাহলে আলোক রশ্মি যাওয়ার সময় কোন দিকে বেঁকে যাবে? ভূমির দিকে বেঁকে গেছে। দেখ এই পথ বরাবর যাওয়ার কথা ছিল, এই কালো ডটটা দেখ, এই যে কালো আলোক রশ্মিটা, আপতিত রশ্মিটা কোন পথ বরাবর যাওয়ার কথা ছিল? দেখ এটা এই পথ বরাবর চলে যাওয়ার কথা ছিল, কিন্তু গেছে কি এদিক বরাবর তো যায় নাই, কোন দিকে গেছে? ভূমির দিকে বেঁকে গেছে। কোন দিকে বেঁকে গেছে? ভূমির দিকে বেঁকে গেছে। যদি এইরকম হয় যে বাইরের প্রতিসরাঙ্কের তুলনায় ভিতরের প্রতিসরাঙ্ক, বাইরের প্রতিসরাঙ্কের তুলনায় প্রিজমের প্রতিসরাঙ্কটা বেশি হয়, তাহলে আলোক রশ্মি কোন দিকে বেঁকে যায়? ভূমির দিকে বেঁকে যায়। এইটাই বোঝাতে চাইছি আমি, ঠিক আছে। যে পয়েন্টটা দিয়েছিলি সেই পয়েন্টটাতে এটা ছবিটা আঁকবি, ছবিটা আঁকার পর এটা লিখবি AB প্রথম তলে প্রতিসরণের জন্য এইটা আপতন কোণ, এইটা প্রতিসরণ কোণ লেখা হলো। তারপর লিখবি AC তলে এইটা হচ্ছে আপতন কোণ, এইটা হচ্ছে প্রতিসরণ কোণ। এইটা লেখার পর লিখবি যদি আশেপাশের বা পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্কের তুলনায় প্রিজমটার প্রতিসরাঙ্কটা বেশি হয়, তখন আলোক রশ্মি কোন দিকে বেঁকে যায়? ভূমির দিকে বেঁকে যায়। দেখালাম এটা ছবি এঁকে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট দিবি যে পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক, এবার তার উল্টাটা, আগেরটায় কোনটা বেশি ছিল বলতো? আগেরটায় এইটা কম ছিল, বাইরে আশেপাশের প্রতিসরাঙ্কটা কম ছিল, আর প্রিজমেরটা বেশি ছিল প্রতিসরাঙ্ক। এইবার তার উল্টাটা লিখবি পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রিজমের উপাদানের তুলনায় বেশি, মানে আশেপাশের মাধ্যমের প্রতিসরাঙ্কটা বেশি। এবার উল্টাটা দেখবি আমরা কোন জায়গায় এডিট করছি, আগেরটাই এইখানে মিউ কম ছিল, আশেপাশের মিউটা কম ছিল প্রতিসরাঙ্কটা, এখন আশেপাশের প্রতিসরাঙ্কটা প্রিজমের তুলনায় এটা বেশি, তাহলে এইটা মিউটা যদি বেশি হয় তখন এটা কি মাধ্যম হয়ে যাবে? তখন এটা ঘন মাধ্যম হয়ে যাবে, আর এইটা তখন কি হয়ে যাবে? লঘু মাধ্যম হয়ে যাবে। তাহলে তখন আলোক রশ্মি ভূমির দিকে না বেঁকে, এটাই লিখবি যে আশেপাশের প্রতিসরাঙ্ক বা পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হলে, কি লিখবি? পারিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হলে, কার তুলনায়? প্রিজমের তুলনায় বেশি হলে আলোক রশ্মি তখন ভূমির দিকে না বেঁকে কোন দিকে বেঁকে যায়? আগেটা ভূমির দিকে বেঁকেছিল, এখন ভূমির দিকে না বেঁকে কোন দিকে বেঁকে যাবে? উপর দিকে বেঁকে যাবে। আগে ভূমির দিকে বেঁকছিল, এখন ভূমির দিকে না বেঁকে উপর দিকে বেঁকে যাবে। আর এই কোণটাকে কি কোণ বলে একটু আগেই বললাম আমরা, মনে করে দেখ এই কোণটাকে কি কোণ বলে? প্রতিসারক কোণ বলে। কি কোণ বলে? প্রতিসারক কোণ বলে। বললাম না যে এইরকম একটা প্রিজম যদি থাকে তাহলে এইটা একটা প্রতিসারক তল, এটা একটা প্রতিসারক তল, তাহলে দুটো প্রতিসারক তল, এই দুটো প্রতিসারক তলের মাঝের কোণটাকে কি কোণ বলে? প্রতিসারক কোণ। দুটো প্রতিসারক তলের দুটো প্রতিসারক তল, এইদিকে একটা প্রতিসারক, এদিকে একটা প্রতিসারক তল, এটার মাঝের কোণটাকে কি কোণ বলে? প্রতিসারক কোণ। তাহলে এই কোণটা হচ্ছে প্রতিসারক কোণ। তার মানে আলোক রশ্মি এখন ভূমির দিকে না বেঁকে কোন দিকে বেঁকে যাবে? প্রতিসারক কোণের দিকে বেঁকে যাবে। শুধু এইটুকু পয়েন্টটাই লিখবি, ঠিক আছে। এইটা লেখার পর, ঠিক আছে, লিখবি যে চ্যুতিকোণের রাশিমালা,
প্রিজমের মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে চ্যুতিকোণের রাশিমালা, আর এইটাতে স্টার চিহ্ন দিবি, কেননা এটা আমার মনে হচ্ছে যে এই বছরের জন্য এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, আর এই প্রশ্নটা কিন্তু ঘুরাই অনেক রকমভাবে দেওয়া যায়। তোদের যদি মনে হচ্ছে এটা ঘুরাই কীভাবে দেওয়া যেতে পারে এই প্রশ্নটা, তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে লাস্ট যে 2 বছর মাধ্যমিক হয়েছে, ঠিক আছে, পরপর 2 বছরেই কিন্তু এইটা কোয়েশ্চেনটা পড়েছে, বিভিন্ন রূপ বদলায়। ঠিক আছে, আর একদম সেম প্রশ্ন, কিন্তু অনেক বাচ্চা বুঝতেই পারে নাই যে এটা প্রিজমের চ্যুতিকোণের রাশিমালাটা প্রতিষ্ঠা করতে দিয়েছে, প্রশ্নটাই বুঝতে পারে নাই। তাহলে কি করবি তোরা একটা কাজ করবি, 2024 আর 2025-এর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা একবার দেখবি চ্যুতিকোণের রাশিমালাটা কেমনভাবে প্রতিষ্ঠা করতে দিয়েছে। ঠিক আছে, এবার আমরা দেখ এইটা আমরা চ্যুতিকোণের রাশিমালাটা প্রতিষ্ঠা করব। ঠিক আছে, চ্যুতিকোণের রাশিমালা প্রতিষ্ঠা করার জন্যে আমরা নামকরণ আগে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা আলোকরশ্মির নাম দিচ্ছি, এই আলোকরশ্মিটার নাম দিলাম পি, এই বিন্দুটার নাম দিলাম আমরা কিউ বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম আর, আর এই যে এস, এখানে এস। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু না লেখা লিখতে হবে, যে কোনো প্রমাণ করার আগে অবশ্যই 2-4 লাইন হলেও পরিচয়টা দিতেই হবে, না হলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। আমি প্রমাণটা করে দেখাচ্ছি, লেখাটা বলছি নি, এরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে, তোরা একটু লেখাটা লিখবি, আমি বলে দিচ্ছি কীভাবে লিখবি। ইতিহাস আছে বইয়ে, বইয়েরটা শুধু একবার যদি মনে হয় যে রিডিং পড়বো তো পড়তে পারিস। লিখবি এ বি সি, না হলে লিখবি এইরকম, এ প্রতিসারক কোণ বিশিষ্ট, এই কোণটা কত এ, এই কোণটা প্রিজমের এই প্রতিসারক কোণটা এ প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের প্রধান ছেদ এ বি সি। তাহলে এ বি সিটা কি, একটা প্রিজমের প্রধান ছেদ, এ বি সিটা কি প্রিজমের একটা প্রধান ছেদ, যার এই প্রতিসারক কোণটা কত এ। এবার লিখবি পি কিউ আলোকরশ্মি, এই যে পি কিউ আলোকরশ্মি কোন তলে পড়েছে, দেখ পি কিউ আলোকরশ্মিটার দিকে তাকা, কোন তলে পড়েছে, এই তলটার নাম কি, এই তলটার নাম কি এ বি তল। এই যে এই তলটার নাম কি, এই তলটার নাম হচ্ছে এ বি তল। তাহলে পি কিউ আলোকরশ্মি এ বি তলে কোন বিন্দুতে পড়েছে, কিউ বিন্দুতে পড়ে, কিউ বিন্দুতে পড়ার পর প্রতিসরণ হয়েছে, প্রতিসরণের পর কিউ আর পথে গেছে, কোন পথে গেছে, কিউ আর পথে গেছে, কোন বিন্দুতে পড়েছে, এসি তলে, এসি তলের কোন বিন্দুতে পড়েছে, আর বিন্দুতে। এখানে আবার প্রতিসরণ হবে, আর বিন্দুতে প্রতিসরণের পর আর এস পথে চলে যায়, এরকম লিখবি লেখাটা। নিয়ে লিখবি এ বি তলে, এটি কি তল, এ বি তল, এ বি তলে আপতন কোণ কত I1, প্রতিসরণ কোণ কত R1। একই রকমভাবে এই তলটার দিকে থাকা এসি তল, এ সি তলের আপতন কোণ কত R2, প্রতিসরণ কোণ কত I2, এটা লিখবি। ঠিক আছে, আর এটার একটা আমরা নামকরণ করছি। ঠিক আছে, এই অভিলম্বটার নামকরণ করলাম, এটা N1 আর এটার নাম দিলাম আমরা N1 ড্যাশ। ঠিক আছে, বা আমরা এরকমভাবে নামকরণ না করি, এটার নাম দিলাম N, এটার নাম দিলাম N1, আর এখানের অভিলম্বটার নাম দিলাম আমরা N2। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এ বি তলের অভিলম্বটার নাম কি, বল এ বি তলের অভিলম্বটার নাম N1। এই যে এ বি তলের অভিলম্বটার নাম কি, এই যে অভিলম্ব লালটা N1। একই রকমভাবে এসি তল, এটা হচ্ছে এসি তলের অভিলম্বটার নাম কি, N1 N2 বা N2 N1, যেটাই বল একই ব্যাপার। ঠিক আছে, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নাই, বা এটার নাম আমরা ও দিয়ে দিচ্ছি, ও দিয়ে দিলাম, ও নামগুলো একটু চেঞ্জ করে দেবে, আমি নিজের যেটা সুবিধা হবে সেরকমভাবে দিচ্ছি। ঠিক আছে, তোরা যদি N1 দিয়েছিস তো N1 রাখ, কোনো অসুবিধা নেই, যেটা তো সুবিধা হবে, যে নামটা সুবিধা হবে, ঠিক আছে, সেই নামটাই দিবি, কোনো অসুবিধা নেই। এইবার দেখবি ভালো করে, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। আমরা কি করব, এই যে এই আলোকরশ্মিটাকে তো আমরা এইদিকে বাড়াইছি, ঠিক আছে, এই আলোকরশ্মিটাকেও আমরা একটু বাড়াবো। ঠিক আছে, এই আলোকরশ্মিটাকেও আমরা এদিকে বরাবর বাড়ালাম। ঠিক আছে, আর এইটার এই যে এই জায়গাটার নাম দিলাম আমরা টি বিন্দু, এটার নাম কি দিলাম, টি। ঠিক আছে, আর কি করা যেতে পারে, এইটার নাম দিয়ে দিচ্ছি আমরা এস, এই যে এই যেখানে ছেদ করেছি
এটার নাম দিয়ে দিলাম এস। কী লিখবো শোন, এটা পি কিউ আলোক রশ্মি, এটা কি আলোক রশ্মি ছিল? পি কিউ আলোক রশ্মি, পি কিউ আলোক রশ্মি। পি কিউ আলোক রশ্মি যে পথে যাওয়ার কথা ছিল সেটাকে ডটেড লাইনে বাড়ালাম আমরা। আরেকটা আলোক রশ্মি দেখ আরএস, আরএস আলোক রশ্মি, এটাকেও আমরা কী করলাম? ডটেড লাইনে বাড়ালাম। তো বর্ধিত করার পর দেখলাম এস বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে ছেদ করেছে? এস বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এইবার আমরা চাইছি চ্যুতিকোণ। চ্যুতিকোণ মানে কি? চ্যুতিকোণ মানে যে পথে যাওয়ার কথা ছিল তার থেকে কোন দিকে বেঁকে গেছে। দেখ কোন দিকে যাওয়ার কথা ছিল, দেখ এইটা ভালো করে বুঝ। কোন পথে যাওয়ার কথা ছিল? এই পথটায় যাওয়ার কথা ছিল, এই পথটায় যাওয়ার কথা ছিল। এইখান থেকে পি কিউ আলোক রশ্মি যাচ্ছে, এই পথ বরাবর চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই পথ বরাবর তো যায় নাই। গেছে কোন পথ বরাবর? এই পথ বরাবর। ভালোভাবে দেখ, এই পথ বরাবর চলে যাওয়ার কথা ছিল, এই পথ বরাবর, এই পথ বরাবর সোজা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই পথ বরাবর তো যায় নাই। এখান থেকে কী হয়েছে? এইদিকে বেঁকে গেছে। এই দিক বরাবর চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই দিক বরাবর যায় নাই। কী হয়েছে? এখান থেকে এতটা বেঁকে গেছে। তাহলে এইটাই তো চ্যুতিকোণ। চ্যুতিকোণ কোন জায়গাটা? দেখ এই জায়গাটা হচ্ছে চ্যুতি, এই জায়গাটা হচ্ছে চ্যুতিকোণ। চ্যুতিকোণকে ডেল্টা দ্বারা লেখা হয়, ঠিক আছে। এতদূর পর্যন্ত আশা করছি কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তাহলে চ্যুতিকোণ কোনটা দেখ আরেকবার বলে দিচ্ছি। এই পথটাতে চলে যাওয়ার কথা ছিল এই পথটাতে, কিন্তু এই পথটাতে যায় নাই। কোন পথ বরাবর গেছে? আরএস পথে গেছে। আলোক রশ্মিটা কোন পথে পড়েছে? দেখ পি কিউ পথে যাওয়ার কথা চলে যাচ্ছিল সোজাসুজি, মানে প্রিজমটা না থাকলে কোন পথে চলে যেত বল? পি কিউ এস টি এই পথে চলে যেত, পি কিউ এস টি এই পথে চলে যেত, কিন্তু প্রিজমটা থাকার জন্য কোন পথে গেছে? আরএস পথে। তাহলে কতটা বেঁকেছে দেখ, এই পথটায় যাওয়ার কথা ছিল আর গেছে এই পথ বরাবর, মানে এইটুকু কোন বেঁকে গেছে। এইটাই চ্যুতি। চ্যুতি মানে কি? যে পথে যাওয়ার কথা ছিল সেইখান থেকে কতটা বেঁকে গেছে। এই পথ বরাবর চলে যাওয়ার কথা ছিল কিন্তু এতটা বেঁকে গেছে, তাহলে এইটুকুই বেঁকেছে তো, ঠিক আছে। এতদূর পর্যন্ত অসুবিধা নাই। এইবার দেখ আমরা বলতে পারি এই ছবিটার থেকে টি এস আর এটা বহিস্থ কোণ এই ত্রিভুজটার জন্য। এই ত্রিভুজটা দেখ কোন ত্রিভুজটা বলছি? কিউ আর এস, এই ছোটো ত্রিভুজটা দেখতে পাচ্ছিস? আমি একটু মার্ক করে দিচ্ছি, এই ত্রিভুজটার দিকে একটু তাকা। ত্রিভুজটার নাম কি? এই যে ব্লু কালার মার্ক করলাম আমি, এই ত্রিভুজটার নাম কি? এখানে কিউ আর এস, তিনটা কিউ আর এস। এই ত্রিভুজটার ক্ষেত্রে কি লিখবো আমরা? আমি এলোমেলো জায়গায় লিখছি, তোরা পরপর লিখবি, হ্যাঁ। কিউ আর এস ত্রিভুজের এইটার ক্ষেত্রে এইটা হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ কোনটা বল? বহিস্থ কোণ হচ্ছে টি এস আর, এটা হচ্ছে কি কোণ? বহিস্থ কোণ। বহিস্থ কোণ। বহিস্থ কোণ সমান কি জানি? অন্তস্থ কোণের সমষ্টি। বহিস্থ কোণ মানে কি? অন্তস্থ বিপরীত কোণদের। অন্তস্থ কি? বিপরীত কোণদের। বিপরীত কোণ দ্বয়ের মানে দুটির সমষ্টি। এটা দেখবি ক্লাস 10-এর কোনো উপপাদ্যতে হয়তো ছিল, ঠিক আছে, যে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে বহিস্থ কোণটা অন্তস্থ দুটো কোণের সমষ্টির সমান হবে। তাহলে এই যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা কার কার সমান হবে দেখবি। বহিস্থ কোণ আগে লিখি আমরা। বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণটা আমি এখানে লিখছি, এটার পরের লাইন এইটা, ঠিক আছে। বহিস্থ কোণ কোনটা? টি এস আর, এটা বহিস্থ কোণ টি এস আর। তাহলে টি এস আর এই বহিস্থ কোণ সমান অন্তস্থ দুটো কোণের সমষ্টি সমান। অন্তস্থ বিপরীত, কিন্তু এই কোণটা নয়। কি লেখা আছে দেখ? অন্তস্থ বিপরীত। তাহলে এইটার বিপরীত কোণটা এইটা আর এইটা। তাহলে এই কোণটার কি নাম লিখবো বল? এই কোণটার, এই যে ছোটটা, এস কিউ আর। এস কিউ আর, তাহলে লিখলাম এস কিউ আর প্লাস এস কিউ আর প্লাস এই কোণটা এস আর কিউ। এস আর কিউ, এস আর কিউ, ঠিক আছে। এস আর কিউ, ঠিক আছে। এইবার ব্যাপার হচ্ছে এস কিউ আর এস আর কিউটার মান কত? মান কত? এইটার মান দেখ, তোরা একটু ভালো করে দেখ। এই কোণটা আর এই কোণটা কি বিপ্রতীপ কোণ নয়?
এই কোণটার এই কোণটা, মানে এই কোণটা যদি I1 হয়, এই কোণটা যদি I1, তাহলে পুরোটা I1 হওয়া দরকার। এই কোণটা যদি I1 হয় তাহলে এই পুরা কোণটা কত হওয়া দরকার? এই পুরা কোণটা I1 হওয়া দরকার। এই কোণটা যদি I1 হয় তাহলে এই কোণটাও তো I1 হওয়া দরকার, বিপ্রতীপ্য কোণ। এই যে এই যে একটা রেখা, এই যে একটা রেখা, বিপ্রতীপ্য কোণ। তাহলে এই পুরাটা I1, তার মধ্যে এইটুকু R1, তাহলে এইটুকুটা কত হবে? কি বললাম আরেকবার বলে দিচ্ছি দেখ, পুরা কোণটা I1, পুরাটা হচ্ছে I1, তার মধ্যে এইটুকুটা আমরা জানি R1, তাহলে আর বাকিটুকু কত হবে? I1 মাইনাস R1। তাহলে এস কিউ আর এর জায়গায় লিখতে পারি I1 মাইনাস R1 প্লাস, এবার শুন, এস আর কিউ সমান এস আর কিউ, মানে এই কোণটা আমাকে বার করতে হবে। কিন্তু একটু যদি ভালো করে লক্ষ্য করিস, এইটা যদি I2 হয় তাহলে এই পুরা কোণটা I2 হওয়া দরকার। এই পুরা কোণটা কত হওয়া দরকার? I2 হওয়া দরকার। কারণ কি? কারণ দেখ, এইটা একটা রেখা, এইটা একটা রেখা, এখানের কোণটা যা হবে এখানের কোণটা তাই হবে, বিপ্রতীপ্য কোণ, ঠিক আছে। তাহলে এইটা যদি I2 হয় তাহলে এই পুরাটা I2 হওয়া দরকার। তার মধ্যে এইটুকুটা কত? এইটুকুটা তো আমরা জানি R2, তাহলে বাকিটা আর কতটুকু পড়ে থাকলো? পুরাটা I2, এই পুরাটা I2, তার মধ্যে এইটুকু জানি R2, তাহলে বাকিটা কত? I2 মাইনাস R2। আর দেখ তো টিএসআরটাই টিএসআর, এটা চ্যুতি কোণ ডেল্টা, তাহলে এটা ডেল্টা লিখলাম এই জায়গাতে, ঠিক আছে। আমার সাথে সাথে কর, ঠিক আছে, পজ করে করে করবি, ঠিক আছে। একটি লাইন বুঝবি, পরের জন্য রেখে দিস না, পরে বুঝবো, সাথে সাথে বুঝতেছি। ডেল্টা সমান, এবার I1 আর I2 কে এক জায়গায় করছি, I1 প্লাস I2 করলাম, এক জায়গায় করলাম I1 প্লাস I2, তাহলে আর কে পড়ে থাকবে দেখ বল? মাইনাস R1 মাইনাস R2 এরকম পড়ে থাকবে। আমি -1 কমন নিয়ে নিচ্ছি এখান থেকে, এটার থেকে, তাহলে কি পড়ে থাকবে বল? ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাহলে R1 প্লাস R2, এটাই থাকবে, তাই তো। ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এত দূর পর্যন্ত করার পর রাখবি তোরা, ঠিক আছে। আমি এটা মুছে দিচ্ছি, তোরা কিন্তু এটা 1 নম্বর সমীকরণ দিয়ে এরকমভাবে রাখবি। এটা সহজ প্রমাণ, ঠিক আছে, একদম সহজ প্রমাণ, কয়েকটা জিনিস মনে রাখলেই হয়। এইবার আমরা কি করব? একটা চতুর্ভুজ নিয়ে কাজ করব, ঠিক আছে। চতুর্ভুজটা দেখ, কোন চতুর্ভুজটা নিচ্ছে, এই চতুর্ভুজটা নেওয়াতে কিন্তু অনেকের ভুল হয়। এ কিউ ও আর, কোন চতুর্ভুজটা দেখ, এইখান থেকে শুরু করবো, এই যে প্রতিসারক কোণ থেকে, এ কিউ ও আর, এ কিউ ও আর চতুর্ভুজের। তাহলে আমি এখানে লিখছি এ কিউ ও আর চতুর্ভুজ, এ কিউ ও আর এর চতুর্ভুজ এ কিউ ও আর। কটা কোণ আছে দেখ, একটা কোণ আছে, কোনটা দেখবি ভালো করে, হ্যাঁ। কোনটা আমরা যদি বলি তাহলে একটা কোণ নিচ্ছি কিউ এ ও, কিউ এ আর, এই কোণটা নিচ্ছি, কেননা ভালো করে দেখ, চতুর্ভুজ কোণটা নিচ্ছি এ কিউ ও আর, আর চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি 360 হয়, চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি কত হয়? 360, ওইটাই করবো আমরা। এবার কোণটা তো লিখতে পারবি, এতটুকু মানে ভালোই পড়েছিস আশা করি, ক্লাস 10 পর্যন্ত, 11-12 না হলে পড়িস নি, ঠিক আছে। এ কিউ ও আর, এই চতুর্ভুজটার এই কোণটাকে আমরা কি করে লিখবো? দেখ, কিউ এ আর লিখলাম প্লাস, একটা কোণ হয়ে গেছে আমার। দ্বিতীয় কোণটা কিভাবে লিখবো? দেখ, এই কোণটাকে লিখবো, এই কোণটাকে এ আর নিয়ে ও লিখতে হবে, কেননা এই চতুর্ভুজটা পুরা চতুর্ভুজটা নিচ্ছি না আমরা, এই পুরা চতুর্ভুজটা নিচ্ছি, তাহলে চতুর্ভুজের কোণটা কি করে লিখবো? দেখ, এ আর ও, তাহলে লিখলাম এ আর ও প্লাস, এই কোণটা হয়ে গেছে। এবার এই কোণটাকে লিখবো, এই কোণটা কীভাবে লিখবো? আর ও কিউ প্লাস, এবার এই কোণটাকে লিখবো, এই পুরা কোণটাকে, কেননা চতুর্ভুজ এইটাই নিচ্ছি, এ কিউ ও আর, তাহলে এ কিউ ও আর, তাহলে এই কোণটা কীভাবে লিখবো? এ কিউ ও লিখে দিচ্ছি, এ কিউ ও, এই 4টা কোণের সমষ্টি
কত হবে 360 ডিগ্রি। চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হয় 360। এইবারে শুন, এইটা লেখার পর বাচ্চারা খুঁজে পায় না যে কি করব, ঠিক আছে? তো একটু যদি ভালো করে লক্ষ্য করিস, এই যে এবি তলটা এটা অভিলম্ব, বল বটে কিনা? এই যে এবি তল, এই যে এবি তল, এবি তলটা এটা কি বটে? অভিলম্ব। এটা এবি তল, এ বি, এটা হচ্ছে এবি তল, আর এটা হচ্ছে অভিলম্ব। তাহলে এই কোণটা কি 90 ডিগ্রি হবে না? এই কোণটা এ কিউ ওটা কি বললাম আরেকবার ভালো করে একদম মন দিয়ে শুন, ঠিক আছে? এইটা একটা তল, এটা একটা তল, আর এইটা হচ্ছে অভিলম্ব। এইটা একটা তল, এ বি একটা তল, এ বি একটা তল, আর এটা হচ্ছে অভিলম্ব। তাহলে এই কোণটা তোর কি মনে হয় লম্ব? বলেই দিচ্ছে লম্ব। তাহলে এ কিউ ওটা 90 ডিগ্রি হবে কি না? তাহলে এ কিউ ওটা পরের লাইনে লিখবি তোরা, কিন্তু পরের লাইনে করবি, ঠিক আছে? আমি এই লাইনে করে দিচ্ছি। এ কিউ ওটাকে কত ডিগ্রি লিখবো আমরা? 90 ডিগ্রি, ঠিক আছে? আর একটা দেখ, একই রকমভাবে এসি তল, এটা এসি তল, আর এইটা হচ্ছে অভিলম্ব। এ সি তল, আর এইটা হচ্ছে অভিলম্ব। তার মানে কোন কোনটা 90 ডিগ্রি হবে? এ আর ও, এ আর ও। দেখ এইটা হচ্ছে তলটা, এটা হচ্ছে তলটা, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তার মানে এ আর ও, এ আর ও, এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তোরা পরের লাইনে করবি, এটা মানে দুটো একসাথে লিখবি, কোনো অসুবিধা নেই। এবার দেখ 90 আর 90 যোগ করে কত হয় বল? 180। 90, এখানে 90 ছিল, এখানে 90 ছিল, এই দুটাতে যোগ করে কত হবে? 180 ডিগ্রি। এই দুটাতে যোগ করে হবে 180 ডিগ্রি। এটা পরের লাইন তোদের। এইটা লেখার পর পরের লাইন লিখবি, পজ করে লিখবি, প্লাস 180টাকে ওই দিকে যদি নিয়ে যাই, এই প্লাস 180কে ওই দিকে নিয়ে যাই, তাহলে মাইনাস 180, তাই তো? তাহলে এদিক গেলে মাইনাস 180। 360-এর থেকে 180 গেলে, 360-এর থেকে 180 গেলে কত হয়? 180 হয়। তাহলে এইটা আমরা বললাম, ঠিক আছে? কিউ এ আর, আর এক মিনিট আরেকটা, কিউ এ আর, এই কোনটা দেখ, কিউ এ আর, কিউ এ আর, এটা কি প্রতিসারক কোণ নয়? এটা কি প্রিজমটার প্রতিসারক কোণ নয়? কিউ এ আর। তাহলে কিউ এ আর এটা হচ্ছে প্রতিসারক কোণ, আর প্রতিসারক কোণকে আমরা এ দ্বারা লিখি। তাহলে কি পেলাম আমরা? এ প্লাস আরও কিউ সমান 180 ডিগ্রি, ঠিক আছে? এটাও আমাদের হয়ে গেছে। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত বিশাল কিছু কাজ করিনি, একটা চতুর্ভুজ নিয়ে কাজ করেছি, আর ওই বহিস্থ কোণটা নিয়ে করেছি। এইবার আমরা আরেকটা ত্রিভুজ নিয়ে কাজ করব, ঠিক আছে? আরেকটা ত্রিভুজ দেখ, এই ত্রিভুজটা বাদ দিয়ে, এই যে যেটা মুছে দিলাম আমরা, এই ত্রিভুজটা বাদ দিয়ে আরেকটা ছোট ত্রিভুজ দেখ নিচে দেখতে পাচ্ছি আমরা। এই ত্রিভুজটার নাম কি? এই যে এই ত্রিভুজটা, এই যে এই ছোট ত্রিভুজটা, এই যে টিক চিহ্ন দিলাম, এই ত্রিভুজটার নাম কি? এই ত্রিভুজটার নাম হচ্ছে কিউ ও আর ত্রিভুজ। কি ত্রিভুজ? কিউ ও আর ত্রিভুজ। এই কিউ ও আর ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কী হবে বল? 3টা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। ত্রিভুজের 3টা কোণের মান হয় 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। কিউ ও আর মানে এই ছোট ত্রিভুজটা কিউ ও আর, দুটো কোণ তো দেখতে পাচ্ছি, একটা R1 একটা R2। তাহলে লিখি আমরা, একটা কোণ লিখে দিলাম ডাইরেক্ট R1, একটা কোণ লিখে দিলাম R2, ঠিক আছে? ডাইরেক্ট মান বসিয়ে দিলাম আমি, হ্যাঁ, R1 R2 ডাইরেক্ট লিখে দিলাম R1 R2। তো যদি মনে হচ্ছে যে R1 R2 লিখব না, তো R1 R2 না লিখি তোরা মান লিখবি। তোরা প্রথমে ও কিউ আর, তারপরে কিউ আর ও, এরকমভাবে লিখতে পারিস। তাহলে আমি লিখিয়ে দিচ্ছি। এই কোণটা কীভাবে লিখব দেখ, ও কিউ আর, ও কিউ আর প্লাস আরেকটা কোণ দেখ, কিউ আর ও, কিউ আর ও প্লাস এই কোণটা কীভাবে লিখব, আর ও কিউ, আর ও কিউ সমান এই 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তোরা পরের লাইনে লিখবি, এটা লেখার পর ও কিউ আর এর মান কত দেখ, ও কিউ আর, ও কিউ আর, এই কোণটার মান কত? R1। তাহলে ও কিউ আর এর মান আছে R1। কিউ আর ও, কিউ আর
ও এই কোণার মান কত R2, তাহলে এই কোণটার মান কত R2, ঠিক আছে। এই জায়গা থেকে আরও কিউ সমান কী বেরোবে বল, এই যে এইটার থেকে আরও কিউ সমান এই R1 আর R2টাকে না ওই দিকে নিয়ে চলে যাচ্ছি, তার মানে আমরা আরও কিউ সমান বার করছি, আরও কিউ সমান বার করছি, ঠিক আছে। আরও কিউ সমান এদিকে 180 ডিগ্রি ছিল, প্লাস R1টা ওইদিকে গেল কী হয়ে যাবে -R1, প্লাস R2টা ওইদিকে গেল কী হয়ে যাবে -R2, তাহলে আরও কিউর মান হলো 180 ডিগ্রি -R1 -R2, ঠিক আছে। এই মানটা আমরা এইখানে বসাবো, এই মানটা এই আরও কিউর যে মানটা আমরা এইখানে বসাবো, ঠিক আছে। এই মানটা এই সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে। নাম দিবি, এটা 2 নম্বর সমীকরণ নাম দিয়ে দিবি। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই, ঠিক আছে, তাহলে এই মানটা এখানে যদি বসাই তাহলে আমরা এরকম লিখতে পারি এ প্লাস এটার মান আছে কত 180 ডিগ্রি -R1 -R2 সমান 180 ডিগ্রি। এই যে এর মান বসালাম, আরও কিউর মানটা বসালাম, এখান থেকে সমান ছিল সমান দিলাম, এখানে 180 ডিগ্রি ছিল 180 ডিগ্রি লিখলাম, ঠিক আছে। এইবার আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করছি, এটাকে এদিকে রাখছি, বাকি সবাইকে ওইদিকে সরাই দিচ্ছি, এটাকে এখানে রাখলাম, ঠিক আছে। আর এদিকে 180 ডিগ্রি ছিলই, এই পুরা পার্টটাকে ওইদিকে সরাচ্ছি, প্লাস 180টা ওইদিকে গেল কী হয়ে যাবে -180, -R1টা সমানের ওইদিকে গেল কী হবে +R1, -R2টা ওইদিকে গেল কী হয়ে যাবে +R2, তাহলে 180 আর 180 কাটা যাবে, পরের লাইনে করবি তোরা অবশ্যই। তাহলে এ সমান কী এসেছিল, এ সমান R1 R2, এ সমান কী এসছে R1 + R2, ঠিক আছে। এ সমান এসছে R1 + R2। এবার দেখতো একটা জায়গাতে তোরা এরকম করে রেখেছিস 1 নম্বর সমীকরণ দিয়ে, 1 নম্বর সমীকরণ দিয়ে এরকম দেখবি বার করে রেখেছিস ডেল্টা সমান I1 + I2 -R1 + R2 এরকম বার করে রেখেছিস, দেখ একবার 1 নম্বর সমীকরণ দিই। তাহলে এই সমীকরণে R1 R2 মান বসিয়ে পাই, এই যে 1 নম্বর সমীকরণ, এইটা 1 নম্বর ছিল, তোরা একবার দেখ আমার সাথে সাথে করছিস তো, এটা 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণে এই মানটা বসিয়ে পাই, এই মানটা কত R1 + R2 জায়গায়, R1 + R2 জায়গায় কী লিখতে পারি, এ লিখতে পারি। তাহলে লিখলাম ডেল্টা সমান I1 + I2 -R1 + R2 জায়গায় কী লিখবো আমরা এ, তাহলে I1 + I2 - এ, এইটা আমাদের প্রমাণ হয়ে গেল চ্যুতিকোণের রাশিমালা, ঠিক আছে। আমার মনে হচ্ছে এই বছরের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, ক্লাস 12-এর, ঠিক আছে। 10-এর জন্য অবশ্যই এই বছরের জন্য ইম্পর্টেন্ট নয় এটা, কিন্তু 12-এর জন্য এটা ইম্পর্টেন্ট। I1 + I2 - এ, I1 + I2 - এ। I1 মানে কি বলতো, I1 মানে আপতন কোণ, আর I2 মানে নির্গমন কোণ, লিখে দিবি। I1 মানে প্রথম তলে আপতন কোণ, আর I2 মানে হচ্ছে নির্গমন কোণ, নির্গমন মানে কতটা কোণে বেরোচ্ছে। তাহলে I1টা হচ্ছে আপতন কোণ, I2 হচ্ছে নির্গমন কোণ, আর এটা হচ্ছে প্রতিসারক কোণ। তাহলে এই যে ডেল্টা সমান চ্যুতিকোণ সমান ভাষাতে লিখলে আমরা কি লিখবো, ডেল্টার জায়গায় লিখবো চ্যুতিকোণ, ডেল্টার জায়গায় কি লিখবো চ্যুতিকোণ, চ্যুতিকোণ সমান I1, I1 মানে কি বটে আপতন কোণ, তাহলে I1 মানে বটে আপতন কোণ, আপতন কোণ প্লাস I2, I2 মানে এই কোণে কি বটে নির্গমন কোণ বেরোচ্ছে, তাহলে নির্গমন কোণ, তাহলে লিখলাম আমরা নির্গমন কোণ, আপতন কোণ প্লাস নির্গমন কোণ মাইনাস এ, এ মানে কোন কোণ প্রতিসারক কোণ, এ মানে কি কোণ প্রতিসারক কোণ, প্রতিসারক কোণ। তাহলে চ্যুতিকোণ সমান হচ্ছে আপতন কোণ আর নির্গমন কোণের যোগফল, সেটার থেকে প্রতিসারণ কোণ বিয়োগফল, ঠিক আছে। এইভাবেও প্রশ্নটা দিতে পারে, প্রমাণ করো চ্যুতিকোণ সমান আপতন কোণ নির্গমনের যোগফল থেকে প্রতিসারক কোণের বিয়োগফল, ঠিক আছে। এতদূর পর্যন্ত যদি না বুঝতে পারিস রিপিট দেখবি, ঠিক আছে, তারপর পরের টপিকে যাবি, এটা অবশ্যই ভালোভাবে দেখবি। লিখবি যে চ্যুতিকোণ কী কী বিষয়ের উপর নির্ভর করে, নিয়ে 1 নাম্বার লিখবি নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে প্রথম তলের আপতন কোণ, প্রথম তলের আপতন কোণ, প্রথম তলের আপতন কোণ কোনটা, এই যে প্রথম তল, এইটা প্রথম তল, প্রথম তলে আপতন কোণ কোনটা I1,
তাহলে প্রথম তলের যে আপতন কোণ তার উপর নির্ভর করে, মানে I1 এর উপর নির্ভর করে, পুরোপুরি লিখবি। 2 নম্বরে লিখবি আপতিত আলোর বর্ণ, কোন বর্ণের আলো ফেলছি, লাল, সবুজ, হলুদ, ঠিক আছে, বা অন্য কোনো বর্ণ, বেগুনি, কোন বর্ণ ফেলছি তার উপর নির্ভর করবে। 3 নাম্বার প্রিজমের যে প্রতিসরাঙ্ক, প্রিজমের প্রতিসরাঙ্কের উপরও নির্ভরশীল, ঠিক আছে। এটা পুরোটাই লিখবি তিনটেই। দেখ একটা ডাউট ক্লিয়ার করছি, ঠিক আছে। অনেকের মাথায় এরকম প্রশ্নটা আসে যে চ্যুতিকোণ I1 এর উপরেই কেন নির্ভর করবে, I1 I2 এ সবার উপর নির্ভর করা দরকার, ঠিক আছে। এরকম ডাউট যদি আসছে তবেই দেখবি, নাহলে কানগুলো বন্ধ করে নিবি, ঠিক আছে। নাহলে উত্তরটা শোনার পর প্রশ্নটাই খুঁজে পাবি নি, ঠিক আছে। সেই জন্যে সতর্ক রহে, সাবধান রহে, ঠিক আছে। ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। এইখানে I1 এর উপরে কেন নির্ভর করে, চ্যুতিকোণ কার উপর নির্ভর করে, চ্যুতিকোণটা কার উপর নির্ভর করে, I1 এর উপর নির্ভর করে, I2 আর এর উপর নির্ভর করে না। কী জন্য বলছি, তুই ধর একটা প্রিজম করেছিস, এই প্রিজমের, ঠিক আছে, প্রিজম তৈরি করা হয়ে গেছে, ধর এটা প্রিজম তৈরি করা হয়ে গেছে, তাহলে এই কোণটা তো ফিক্সড, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় ফিক্সড। এবার তুই লাল আলো ফেল, হলুদ ফেল, সবুজ ফেল, বেগুনি ফেল, যেটাই ফেল, এই কোণটা পাল্টে যাবে, নেই, তাই তো। তাহলে এটা তো ফিক্সড। এইটুকু ক্লিয়ার হয়েছে প্রথম, যে চ্যুতিকোণ এর উপর নির্ভর করে না। এর উপর কেন নির্ভর করে না বললাম, কেননা একটা নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে, একটা নির্দিষ্ট প্রিজম মানে আমাকে বলে দিচ্ছে এই প্রিজমটাই, তাহলে এই প্রিজমের ক্ষেত্রে এই চ্যুতিকোণটা আমি পাল্টাতে কি পারবো, প্রতিসারক কোণটা কি পাল্টাতে পারবো, প্রতিসারক কোণটা পাল্টাতে পারবো না, কারণ এই দুটোর মাঝে যে কোণটা হয়ে গেছে, এই কোণটাকে যদি আমি এরকম করতে চাই কাছের, তো এটা ভেঙে যাবে, এই চ্যুতিকোণটা পাল্টানো যায় না, ঠিক আছে। তাহলে একটা প্রিজমের ক্ষেত্রে এটা 60 ডিগ্রি যদি হয়, তাহলে এটা ফিক্সড, এই প্রতিসারক কোণটাকে পাল্টানো যাবে না, এই প্রতিসারক কোণকে কখনোই পাল্টানো যায় না। তাহলে সেই জন্য বললাম চ্যুতিকোণ একটা প্রিজমের ক্ষেত্রে এর উপর নির্ভর করে না। এবার অনেকে বলবে তাহলে I1 এর উপরেই কেন নির্ভর করছে, I2 এর উপরে নির্ভর করতে পারতো। হ্যাঁ, পরোক্ষভাবে করে, পরোক্ষভাবে করে মানে কীরকম, দেখ আমার হাতে কোনটা আছে বল, I2টা তো নাই, আমার হাতে আছে কন্ট্রোল করার মতন আছে I1। আমি I1 যেমন কোণে ফেলবো, R1টা সেরকম হবে, আর R1 যেমন হবে সেরকম R2 হবে, R2 যেমন হবে সেরকম আবার I2 হবে, মানে ঘুরায় ফেরায় I1 এর উপরেই নির্ভরশীল। কীরকম আরেকবার বলে দিচ্ছি, আমি যেমন কোণে I1 কোণে ফেলবো, যেমন কোণে ফেলবো, প্রতিসরণ কোণটা সেই রকম হবে, R1টা আবার যেমন হবে R2টা ওই রকম হবে, R2টা যেমন হবে তার উপর আবার I2 হবে, তার মানে I2টাও অ্যাকচুয়ালি নির্ভর করছে I1 এর উপর। সেই জন্য বললাম চ্যুতিকোণ সর্বদাই নির্ভর করে আপতন কোণের উপর, নির্গমন কোণের উপর নির্ভর করে না, প্রতিসারক কোণের উপর নির্ভর করে না। যদি এরকম শর্টে দেও, ঠিক আছে, ফাঁসিস নেই জায়গাগুলোতে, ঠিক আছে। চ্যুতিকোণ কার উপর নির্ভর করে, I1, আপতন কোণের উপর নির্ভর করে, I2-র উপর নির্ভর করে না, ঠিক আছে, নির্ভর করে না। দেখ I1টা যেমন কোণে ফেলবো R1 সেরকম অনুসারে হবে, R1 আবার যেমন করবো আমরা সেরকম R2 হবে, আবার R2 যেমন হবে তার উপর I2, মানে পুরোটাই ঘুরে ঘুরে নির্ভর করছে I1 এর উপরেই। তাহলে চ্যুতিকোণ নির্ভর করে আপতন কোণের উপর নির্ভর করে, ঠিক আছে। এইবার একটা রাশিমালা আছে চ্যুতিকোণের সাথে আপতন কোণের রাশি, মানে লেখচিত্র, আপতন কোণের সাথে চ্যুতির লেখচিত্র, এই লেখচিত্রটাও কিন্তু ইম্পর্টেন্ট। চ্যুতিকোণের সাথে আপতন কোণের লেখচিত্র, এই লেখচিত্রটা থেকে অনেক রকমভাবে প্রশ্ন দেওয়া যেতে পারে, তো মন দিয়ে প্রত্যেকটা কথাই শুনবি, শোনার পর যদি মনে হয় যে আমি এটা মনে রাখতে পারবো তাহলে লেখার দরকার নেই, আর যদি মনে হয় মনে রাখতে পারবো না তাহলে অবশ্যই লিখবি, প্রত্যেকটা কথাই লিখবি, যতগুলো কথা বেরোচ্ছে, ঠিক আছে মুখ থেকে। চ্যুতিকোণ আর আপতন কোণের মধ্যে সম্পর্ক, চ্যুতিকোণ আর আপতন কোণ, এই দিক বরাবর আমরা রাখলাম আপতন কোণকে, এই দিক বরাবর মানে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ বরাবর রেখেছি আমরা আপতন কোণকে, আর এই আপতন কোণটাকে আমরা I1 দ্বারা লিখছিলাম, আর উপর দিক বরাবর রাখছি আমরা চ্যুতিকোণ, আর এই চ্যুতিকোণকে কী দ্বারা লেখা হয়, ডেল্টা দ্বারা লেখা হয়, ঠিক আছে, ডেল্টা দ্বারা লেখা হয় চ্যুতিকোণকে, ঠিক আছে। এইবার লেখচিত্রটা দেখলাম আমরা I1 প্লাস I2 মাইনাস এ হলো, ঠিক আছে, I1 প্লাস I2 মাইনাস এ, এটাকে যদি আমরা মানে মান বসে বসে প্লট করি তখন দেখা যায় যে প্রথমে আপতন কোণ আছে, আপতন কোণ বাড়াচ্ছি কেন বলছি ভালো করে শোন। আপতন কোণ দেখ এই জায়গা থেকে যত এই দিকে বরাবর যাবো আপতন কোণ বাড়বে, রে ভাই এটা এক্স অক্ষ এটা মূল বিন্দু, এই দিকে বরাবর গেলে এক্সেই তো বাড়ে, উপর দিক গেলে ওয়াই বাড়ে, তাহলে এই দিকে যদি আমরা যাই তাহলে আপতন কোণ বাড়াচ্ছি,
তাহলে দেখ আপতন কোণ বাড়াতে দেখছি আপতন কোণ বাড়াতে একটা টাইমে কম হলেও, তার মানে কী হয়েছে দেখ, আপতন কোণ যত বাড়াচ্ছি আপতন কোণ বাড়াতে চ্যুতিকোণ কী হয়েছে, সর্বনিম্ন হয়েছে। সর্বনিম্ন হওয়ার পর আবার যখন আপতন কোণ বাড়াচ্ছি তখন দেখছি আপতন কোণ আবার বাড়ছে, বাড়তে এরকম হয়েছে। ঠিক আছে, মানে অনেকটা ইউ আকারের কার্ভ হয়েছে। ঠিক আছে, অনেকটা কী আকারের কার্ভ হয়েছে, ইউ আকারের কার্ভ হয়েছে। ঠিক আছে, এরকম দেখা গেল। তাহলে চ্যুতিকোণ যদি এরকম প্রশ্ন দেয়, আপতন কোণ বাড়ার সাথে সাথে চ্যুতিকোণ কীভাবে পরিবর্তিত হয়, এরকম প্রশ্ন দেয় একটা, আপতন কোণ বাড়ার সাথে সাথে চ্যুতিকোণ কীভাবে পরিবর্তিত হয়, বা আপতন কোণের সাথে চ্যুতিকোণ কীভাবে পরিবর্তিত হয়, এরকমভাবে বিভিন্নভাবে ঘুরাই প্রশ্নটা দিতে পারে। তাহলে প্রথমে কী লিখব, প্রথমে যখন আমরা আপতন কোণ বাড়াচ্ছি চ্যুতিকোণ কী হচ্ছে, কমছে। আপতন কোণ বাড়াতে চ্যুতিকোণ কমতে একটা সর্বনিম্ন স্থানে আসলে, এবারেও যদি আমরা আপতন কোণ বাড়াই তাও দেখি চ্যুতিকোণ বাড়ছে, এবার না কমে কী হচ্ছে, বাড়ছে। তার মানে কোন জায়গাটায় সর্বনিম্ন হয়েছে, এই জায়গাটা সর্বনিম্ন হয়েছে, এই জায়গাতে চ্যুতিকোণ কী হয়েছে, সর্বনিম্ন। এই জায়গাতে চ্যুতিকোণ কোন অক্ষ বরাবর রেখেছি, ওয়াই অক্ষ বরাবর। চ্যুতিকোণ কোন অক্ষ বরাবর রাখা হয়েছে, ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমাকে এটা ওয়াই অক্ষ বরাবর চ্যুতিকোণটা দেখাতে হবে। ঠিক আছে, চ্যুতিকোণটা কোন অক্ষ বরাবর দেখাতে হবে, ওয়াই অক্ষ বরাবর দেখাতে হবে। ঠিক আছে, বেঁকা হলেও মানে সামনে থেকে আমি লিখছি একটা পাশ থেকে, তো তাহলে অনেক বেঁকা হয়ে যায়। ঠিক আছে, তোরা একটু সোজাভাবে লিখবি। আমি এইদিকে সাইড দিকে লিখছি বলে এরকম হয়, সামনে যাওয়া না, কেননা ভিডিও হচ্ছে বলে। ঠিক আছে, তো এই জায়গাতে এই দিক বরাবর ওয়াই অক্ষ বরাবর চ্যুতিকোণ, তাহলে এই জায়গাতে হচ্ছে সর্বনিম্ন চ্যুতিকোণ। এই জায়গায় কি সর্বনিম্ন চ্যুতিকোণ, এই জায়গায় চ্যুতিকোণ হচ্ছে সর্বনিম্ন। আর সর্বনিম্ন চ্যুতিকোণকে কী দ্বারা লেখা হয় বল, ডেল্টা দ্বারা। আর চ্যুতিকোণ মিনিমাম, সেই জন্য ডেল্টা এম দ্বারা লেখা হয় এটাকে, চ্যুতিকোণ সর্বনিম্নটাকে। এই জায়গাতে চ্যুতিকোণ সর্বনিম্ন হয়েছে, তখন আপতন কোণ কী হবে। ঠিক আছে, আপতন কোণ কী হবে সেটাও আমরা বলে দিচ্ছি। আপতন কোণ আপাতত মনে রাখবি। ঠিক আছে, আপতন কোণ মনে রাখবি এখন হয় I1 সমান I2, মানে আপতন কোণ আর নির্গমন কোণ সমান হয়। এটা প্রমাণ করে আমরা দেখাবো। ঠিক আছে, এটার প্রমাণ কিন্তু আছে, আপতন কোণ সমান নির্গমন কোণ, এটার প্রমাণ আছে, চাপের কিছু নাই। তো আমরা দেখ এই জায়গা থেকে জিরো মূল বিন্দু, এটা হচ্ছে জিরো থেকে বাড়তে আমরা ধরলাম এই জায়গাতে ধরলাম বাড়তে এই জায়গায় হচ্ছে 10 ডিগ্রি। কত ডিগ্রি করেছি আমরা, 10 ডিগ্রি করেছি। এইবার আবার বাড়াচ্ছি বাড়াতে একটা টাইম এসছে যখন চ্যুতিকোণ সর্বনিম্ন হয়েছে, আবার বাড়াতে যখন এইখানে আসছি। ঠিক আছে, যখন এইখানে আসছি তখন দেখছি এটা হলো হয়তো মানে জাস্ট একটা মান ধরে নিচ্ছি, এরকম কোনো ব্যাপার না যে 10 আর 50 ধরতে হবে। ঠিক আছে, তুই বোঝানোর জন্য 30-60ও ব্যবহার করতে পারিস, 20-50 ইউজ করতে পারিস, মানে আমি জাস্ট বোঝাচ্ছি। যদি এই দুটো জায়গায় একটু ভালো করে লক্ষ্য করিস, ঠিক আছে, তো দেখতে পাবি যে এই দুটো জায়গাতে চ্যুতিকোণ সমান হয়। আর একটু উপরে করতে হতো, এই জায়গা থেকে দেখাচ্ছি। ঠিক আছে, এই জায়গা থেকে মানে এটা অবশ্যই একসাথে ঠেকাতে হবে। ঠিক আছে, তার মানে এই দুটো জায়গায় যদি একটু ভালো করে লক্ষ্য করিস, এই 10 ডিগ্রিতে চ্যুতিকোণ মানে এই 10 ডিগ্রিতে যতটা হয়েছে এদিকে, ঠিক আছে, 10 ডিগ্রিতে চ্যুতিকোণ যতটা হয়েছে 50 ডিগ্রিতেও চ্যুতিকোণ ততটাই হয়েছে। 10 ডিগ্রির সময় চ্যুতিকোণ যতটা, 50 ডিগ্রিতেও চ্যুতিকোণ ততটাই হয়েছে। ঠিক আছে, মানে আমি এটা জাস্ট বোঝাতে চাইছি, মানে যে এই যে এই চ্যুতিকোণ, দেখ এই চ্যুতিকোণের সময় 10 ডিগ্রিতে চ্যুতিকোণ যত হয়েছে 50 ডিগ্রিতে চ্যুতিকোণ ততই হয়েছে। এটা মানেটা বলে দিচ্ছি, এটা দেখ পড়বে না পরীক্ষায়, সেরকম পড়ার মতন কোনো অপশান নাই, তাও আমি বলে দিচ্ছি। এইটা কিন্তু পড়তে পারে, চ্যুতিকোণ সর্বনিম্ন কখন হয় দেখাও, আর তখন আপতন কোণ কত হয়, I1 সমান I2, এইটা পড়তে পারে। এই যে দেখাচ্ছে 10 ডিগ্রি আর 50 ডিগ্রিতে, এটা পড়ার চান্স কম, কিন্তু একবার দেখে রাখ, জাস্ট ছোটো একটা জিনিস, কিন্তু যদি বাই চান্স পড়ে যায় পুরো ফুল কনফিডেন্স থাকবি, সেই জন্য আমার মনে হয় একবার দেখাই ভালো। 10 ডিগ্রিতে চ্যুতিকোণ যতটা হচ্ছে 50 ডিগ্রিতে চ্যুতিকোণ ততটাই হচ্ছে। ঠিক আছে, তো এই জায়গাতে দেখ আমরা প্রথমে 0 থেকে 10 করলাম।
ঠিক আছে, 10-এ চ্যুতিকোণ যতটা পাইছি 10 ডিগ্রিতে বাড়াতে 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 একটা টাইমে চ্যুতিকোণ সর্বনিম্ন পাইছি, আবার যখন বাড়াচ্ছি তখন দেখলাম আমরা চ্যুতিকোণ একই পাইছি। তার মানে এইটা যদি আপতন কোণ হয় তখন এইটা নির্গমন কোণ হবে, আবার এইটা যদি নির্গমন কোণ হয় এইটা আপতন কোণ হবে। মানে বুঝতে পারিস কিনা আমি জানি না, ঠিক আছে। মানে আপতন কোণ আর নির্গমন কোণ এটা অপোজিট হবে। মানে দেখ 10 ডিগ্রিতে চ্যুতিকোণ আমরা যত পাচ্ছি 50 ডিগ্রিতেও চ্যুতিকোণ ততই পাচ্ছি। এইদিকে উপর দিকে দেখ, 10 ডিগ্রিতে চ্যুতিকোণটা কত পাচ্ছি আমরা এই জায়গাতে একটা মান দিদি চ্যুতিকোণে, তাহলে হয়তো বুঝতে পারতে পারিস। এখানে চ্যুতিকোণের মান পাচ্ছি আমরা 40 ডিগ্রি। কত ডিগ্রি পাচ্ছি? 40 ডিগ্রি। তাহলে 10 ডিগ্রি কোণে যখন ফেলছি তখন চ্যুতিকোণ কত? 40। 50 ডিগ্রিতে আলো ফেলছি তখনও কত পাচ্ছি? সেই 40ই। তার মানে এইটা যদি আপতন কোণ হয় তাহলে এইটা নির্গমন কোণ হবে, আর না হলে এইটা যদি নির্গমন কোণ হয় তাহলে এইটা হবে আপতন কোণ। দেখ বিয়োগ করে দেখিনি, I1 মাইনাস I2 করে দেখিনি, সেইটাই এসছে 40 ডিগ্রি। ঠিক আছে, এটা মনে রাখবি। তো আরেকটা জিনিস এখান থেকে স্টার দিয়ে দিয়ে এই পয়েন্টগুলো যতগুলো বললাম না সেগুলো সব স্টার দিয়ে দিয়ে লিখবি। আর আরেকটা যদি একটু ভালো করে লক্ষ্য করিস যে এইখান থেকে এতটা রেঞ্জ মোটামুটি চ্যুতিকোণ সর্বনিম্ন, এখান থেকে এতটা কোণেই মোটামুটি বলতে পারিস চ্যুতিকোণ সর্বনিম্ন এতটা রেঞ্জের মধ্যে। তাহলে এইখান থেকে এতটা রেঞ্জ, এইখান থেকে পুরো এতটা রেঞ্জ আলোর চ্যুতিকোণটা সর্বনিম্ন হয়, মানে বেশি কোণে বেঁকে যায় না আলো। ঠিক আছে, এইখান থেকে এতটা পর্যন্ত আলো বেশি কোণে বেঁকে যায় না, এতটা রেঞ্জের আলো বেশি কোণে বেঁকে যায় না। তার মানে এই পুরো মানে আলোটাই যেহেতু বেশি বেঁকছে নাই, ঠিক আছে, তাহলে আমাদের চোখে আসবে, আর মানে এই জায়গাটা আমাদের উজ্জ্বলতর মনে হবে। তাহলে সেই জন্যে ন্যূনতম চ্যুতির সময় আলোকে কি মনে হয়? একটু বেশি আমাদের উজ্জ্বলতর বলে মনে হয়। ঠিক আছে, এটা মনে রাখবি, কেননা এটা রেঞ্জ একটা পুরোপুরি বিস্তারের মধ্যে কাজ করে। এই চ্যুতিকোণটা যে সর্বনিম্ন সেইটা একটা বিস্তৃত পাল্লার মধ্যে কাজ করে, আর এই বিস্তৃত পাল্লায় কোণ মানে বেঁকে যাওয়ার চান্সটা কম, চ্যুতিকোণটা সর্বনিম্ন, সেই জন্য এই আলোটা আমাদের চোখে আসে উজ্জ্বলতর বলে মনে হয়। ঠিক আছে, এটা লেখার পর তোরা পয়েন্ট দিবি যে চ্যুতিকোণের শর্ত, ঠিক আছে, চ্যুতিকোণের শর্ত হচ্ছে দুটো। একটা হচ্ছে পয়েন্ট দিবি তোরা চ্যুতিকোণের শর্ত, একটা হচ্ছে I1 সমান I2 মানে কি? I1 মানে আপতন কোণ, এটা লেখার পর অবশ্যই লিখবি I1 মানে কি বটে? আপতন কোণ, কিন্তু কোন তলে আপতন কোণ? প্রথম তলে। এটা হচ্ছে প্রথম তলে আপতন কোণ সমান I2 মানে কোন কোণ? একবার ছবিটা মনে করে দেখ, I2টা কোন কোণ? নির্গমন কোণ, কিন্তু কোন তলে? I2টা কোন তলে? এটা হচ্ছে দ্বিতীয় তলে। ঠিক আছে, দ্বিতীয় তলে নির্গমন কোণ। মানে ছবিটা দেখে এরকম ছিল, এইখানে একটা আলো ফেলছিলাম আমরা, ঠিক আছে, এই কোণটা কত ছিল? আপতন এই কোণটা কীভাবে দেখাতে পারি? এই কোণটা কত ছিল? I1। এই কোণটা কত ছিল? R1। ঠিক আছে, এইখানে আমরা কি করেছিলাম? অভিলম্ব অঙ্কন করেছিলাম, এইটা R2 ছিল। ঠিক আছে, এই পথে আবার জ্বালাবার কথা ছিল, এইদিকে গেছিল, তাহলে এই কোণটা ছিল I2। তাহলে এইটা হচ্ছে প্রথম তলে আপতন কোণ I1, আর নির্গমন কোণটা কত? I2। ওইটাই আমরা বললাম এখন। ঠিক আছে, এই ছবিটা দেখিন না, এই ছবিটা তোরা ভালো হয় না, আগের ছবিটা দেখ, তোরা যদি একই রেখেছিস তো। ঠিক আছে, এইটা একটা শর্ত। আর 2 নম্বর শর্ত হচ্ছে R1 সমান R2। 2 নম্বর শর্ত হচ্ছে R1 সমান R2। এইটা হচ্ছে প্রথম তলে প্রতিসরণ কোণ। এটি কি লিখবি? প্রথম তলে প্রতিসরণ কোণ লিখবি, আমি লিখছি নি, সমান R2। R2টা কোন তলে প্রতিসরণ? দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ। ঠিক আছে, একবার দেখ ছবিটা দেখ, না হলে কিন্তু এটা পুরোপুরিভাবে লিখিস না। আগে ছবি দেখ, I1 কোনটা, I2 কোনটা, এই ছবি না দেখি যদি এটা করতে যাস তাহলে কিন্তু মুখস্থ করতে হবে, আর এটা সবচেয়ে একসাথে প্রসেস আমার মনে হয়। ঠিক আছে, I1 আর I2 সমান, I1টা কি কোনখানের কোণ, I2টা কোনখানের কোণ, R1টা কোনখানে লিখেছিলাম, R2টা কোন জায়গায় লিখেছিলাম, এইগুলো একটু ভালো করে ছবি না দেখে কিন্তু এই লেখাটা লিখিস না। এটা হচ্ছে সর্বনিম্ন চ্যুতিকোণের রাশিমালা। ঠিক আছে।